হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হয়তো আপনারা ইউটিউবে আগে কখনো দেখেননি। অর্থাৎ একটি গাছকে ছাদ বাগানে রোপণ করতে গেলে, অর্থাৎ আপনি ছাদ বাগানি হয়ে উঠতে গেলে কোন কোন কীটনাশক, কোন কোন ঔষধ, কোন কোন ভিটামিন, কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্ট, পাশাপাশি কোন কোন জৈব সারগুলো আপনার ছাদ বাগানে রাখলে সমস্ত গাছের ক্ষেত্রে একই রকম পরিচর্যা করতে পারবেন। পাশাপাশি বিশেষ করে লেবু গাছ নিয়ে আমরা অনেকে সমস্যায় পড়ি। এই লেবু গাছ পরিচর্যা করতে গেলে লেবু গাছের A to Z সম্পর্কিত সমগ্র তথ্য নিয়ে আজকে থাকছে আমার ভিডিওটি, স্পেশালভাবে নতুন ছাদ বাগানি, পাশাপাশি যারা পুরনো ছাদ বাগানি আছে তাদের জন্য। তাই আজকের ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আপনার জন্য সমস্ত তথ্য, সমস্ত ভিডিও নিয়ে আজকের ভিডিওটি থাকছে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে লেবু এমন একটি গাছ যেটি আমরা সবাই একটি দুটি রোপণ করে থাকি। কারো কারো আবার ছাদ বাগান ভর্তি লেবু গাছ। শুধুমাত্র লেবু গাছ নয়, শখের বাগানে অনেক ধরনের ফলের গাছ থেকে থাকে। তার মধ্যে আমরা লেবুটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এবং অনেকে আমরা লেবু ভক্ত হয়ে থাকি। আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, আঙুর সমগ্র আপনার ছাদ বাগানকে আলোকিত করে রাখে। এবং এই সব গাছগুলো রোপণ করার প্রাথমিক পর্যায়ে নতুন যেসব ছাদ বাগানি আছেন তারা অনেক ধরনের সমস্যায় পড়ে। তাদের গাছগুলো সঠিকভাবে গ্রোথ হয় না, গাছের পোকা লাগলে কি কি কীটনাশক দিতে হবে, গাছে ফাঙ্গাসের আক্রমণ হলে কি কি কীটনাশক দিতে হবে, কি কি জৈব সার দিতে হবে, সমস্ত কিছু নিয়ে বারবার আমাদের কাছে কমেন্টস করে, বারবার আমাদের কাছে জানতে চায়। তো ফ্রেন্ডস, আজকে আমি লেবু গাছ থেকে শুরু করে সমগ্র গাছের একই রকম পদ্ধতিতে কী করে রোপণ করতে হয়, রোপণ করার সময় কি কি সার দিতে হয়, কি কি ধরনের সমস্যায় কি কি কীটনাশক দিতে হবে, সমস্ত কিছু A to Z খুঁটিনাটি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে এই সামগ্রী কিসের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, যারা ছাদ বাগানি তাদের কাছে এই সামগ্রী খুবই অল্প। কোনো কোনো ছাদ বাগানির কাছে আমার থেকেও কয়েক গুণ বেশি ঔষধ, কীটনাশক, ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে থাকে। আমার কাছে এখনও পর্যন্ত অনেক কীটনাশক, ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, কিন্তু এর মধ্যে যে কীটনাশক, ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট, জৈব সারগুলো আমি মূলত ব্যবহার করি এবং যেগুলো ব্যবহার করে আমি খুব সুন্দর ফলাফল পাই, সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওর প্রাথমিক পর্যায়ে, একদম প্রাথমিক পর্যায়ে থাকবে যে গাছ যখন রোপণ করবেন তখন আমরা মাটিটা কিভাবে প্রস্তুত করব, বিশেষ করে লেবু গাছ। তো ফ্রেন্ডস, এখানে একটি গাছকে দেখুন। এই গাছটি প্রায় 8 থেকে 9 ইঞ্চি একটি পলিথিনের পাত্রে আছে। আপনারা অনেকে বলেন যে পলিথিনের পাত্রে গাছ বাড়ে না, গাছের বৃদ্ধি হয় না। তো আমি আপনাকে বলবো, প্রাথমিক পর্যায়ে আপনি যখন কোনো গাছ কিনে আনবেন তখন আপনাকে প্রথম অবস্থায় ছোট্ট পাত্রে দিতে হবে। তবে মাটির টব সব থেকে বেস্ট। আপনার কাছে মাটির টব না থাকলে জিও গ্রো ব্যাগ যেগুলো, এগুলো হয়, এটা প্লাস্টিকের হতে পারে, বর্তমানে জিও গ্রো ব্যাগ বেরিয়েছে, সেইগুলোতে করতে পারেন। তো এই গাছের বৃদ্ধি দেখুন, এক অত্যন্ত ছোট মাপের একটি গাছ, কিন্তু অত্যন্ত হৃষ্টপুষ্ট একটি চেহারা। তো ফ্রেন্ডস, এই মাটি তৈরি করতে গেলে এই মাটিতে কি কি খাবার দেওয়া প্রয়োজন, আসুন আপনাদের একটা ছোট্ট লিস্ট দিয়ে দেখিয়ে দিই। ফ্রেন্ডস, শখের ছাদ বাগানে লেবু গাছকে রোপণ করতে গেলে বিশেষ কয়েকটি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে, তাহলে তো আপনার লেবু গাছ হৃষ্টপুষ্টভাবে বেড়ে উঠবে। তো লেবু গাছের প্রাথমিক পর্যায়ে মাটি নির্বাচন করতে হবে, অর্থাৎ 50 ভাগ আপনার গার্ডেন সয়েল নিতে হবে। এই 50 ভাগ গার্ডেন সয়েলের সঙ্গে আপনাকে প্রয়োজনীয় খাবার লেবু গাছের গোড়ায় দিতে হবে। কারণ প্রাথমিক পর্যায়ে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ টবের মাটিতে বা আপনার যে কন্টেনার দেবেন কন্টেনার মাটিতে খাবারের প্রয়োজন। আর এই খাবারের প্রয়োজনের জন্য আপনাকে মিশ্র খাবারের ব্যবস্থা করতে হবে। তো এই মিশ্র খাবারের মধ্যে কি কি দেবেন, আসুন আমার এই সমগ্র যে আমার এগুলো আছে সেগুলো থেকে আমি দেখাই। তো ফ্রেন্ডস, যে পরিমাণ মিশ্র খাবার তৈরি করবেন তার মধ্যে যেটি অবশ্যই রাখতে হবে সেটি হচ্ছে হাড় গুঁড়ো। এরপরে যেটি রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই শিংকুচি। পাশাপাশি যেটি রাখতে হবে সেটি হচ্ছে সরিষার খোল পচা, সরিষার খোল গুঁড়ো। ফ্রেন্ডস, এই সরিষার খোল গুঁড়ো
নিমখোল এবং হাড় গুঁড়ো অবশ্যই আপনি যে জৈব সার তৈরি করবেন টবের মাটিতে গাছ পোঁতার জন্য তাতে অবশ্যই থাকতে হবে। এর সঙ্গে যেটি রাখতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি ফাঙ্গিসাইড। এর মধ্যে আপনি সাপ রাখতে পারেন, এর মধ্যে আপনি স্প্রিং রাখতে পারবেন, এর মধ্যে আপনি M45 রাখতে পারেন। যে কোনো একটি ধরনের ফাঙ্গিসাইড ওই টবের মাটিতে যে খাবারটি তৈরি করছেন সেই খাবারের সঙ্গে অবশ্যই মিশিয়ে দিতে হবে। এরপরে গাছের মাটির শিকড় যাতে সম্পূর্ণভাবে বৃদ্ধি পায়, মাটিতে বিস্তার লাভ করতে পারে, তার জন্য SSP বা TSP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট আপনাকে টবের মাটিতে অবশ্যই দিতে হবে। এটি সম্পূর্ণ নতুন বাগানীদের জন্য, পুরনো বাগানী ভাই বোনরা অবশ্যই এটি জানেন, তাই নতুন বাগানীরা এটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে নতুন বাগান মাটি তৈরি করতে গেলে আপনাকে শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট সঙ্গে আপনার SOP বা TSP অবশ্যই দিতে হবে। ফ্রেন্ডস, এইবারে গাছ টবের মাটিতে আরেকটি যেটি দিতে হবে সেটি হচ্ছে SOP অর্থাৎ 0050। এই SOP যেমন গাছের পাতাতে স্প্রে করা যায় তেমনি টবের গাছের মাটিতেও আপনাকে দেওয়া যায়। পর্যাপ্ত পরিমাণ আপনি টবের আয়তন বুঝে অবশ্যই দেবেন। নতুন বাগানীদের অবশ্যই এই খাবারগুলো দিয়ে টবের গাছ তৈরি করা উচিত, কারণ টবের মাটিতে খুবই কম পরিমাণ খাবার থাকে, আর এইটুকু কম পরিমাণ খাবারের জন্য আপনার গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাই আপনারা যারা মাটি তৈরি করবেন সম পরিমাণ রেশিও দিয়ে টবের মাটিকে আপনারা এইভাবে প্রস্তুত করবেন। এবার আসি, আপনি গাছ রোপণ করলেন, গাছটি এবারে সঠিকভাবে বৃদ্ধি হতে থাকলো। এবারে অনেকের প্রশ্ন থাকে যে গাছে কতদিন পর আমার খাবার দিতে হবে, অর্থাৎ যে জৈব খাবার বা মিশ্র খাবার কতদিন পরে খাবার দিতে হবে। ফ্রেন্ডস, যে কোনো জৈব খাবার আপনাকে মনে রাখতে হবে মাটিতে দেওয়ার 2 থেকে 3 মাসের পরেই থেকে গাছ খাবারটি সংগ্রহ করে নিতে পারে, কারণ ওই খাবারটি মাটির সঙ্গে ডিকম্পোস্ট হতে মোটামুটি 2.5 থেকে 3 মাস সময় নেয়। তাই 2.5-3 মাসের আগে আপনাকে কোনো ধরনের আর জৈব সার দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনি শুধু যেটি দিতে পারবেন সেটি হচ্ছে তরল সার। আর এই তরল, সেই পরিস্থিতিতে আপনি কি করবেন আসুন আজকের ভিডিও থেকে ভালো করে জেনে নিন। তো ফ্রেন্ডস, আপনার গাছের পাতা কুঁচকানো, পাতা খাওয়া পোকা, মিলিবাগ, বিভিন্ন ধরনের সমস্যা এড়াতে আমি মূলত যে কটি রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করি সেইগুলো আপনাদের সঙ্গে দেখাতে পারি। আমার ভিডিও দেখে অনেকে আমার সঙ্গে একমত না হতে পারেন, তবে আমি যেভাবে পরিচর্যা করি আমার পরিচর্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গাছের পাতা কুঁচকানো, পাতা খাওয়া, পাতায় মিলিবাগ, বিভিন্ন ধরনের মাছি, বিভিন্ন ধরনের পিঁপড়ার আক্রমণজনিত কারণে আমি মূলত এই 3টি কীটনাশকের উপরে সাধারণত জোর দিই। তো ফ্রেন্ডস, এই প্রত্যেকটি ওষুধ এক এক রকমের ওষুধের থেকে আলাদা, অর্থাৎ প্রত্যেকটি কীটনাশক অপর কীটনাশকের থেকে আলাদা। যদিও কীটনাশকগুলো একই ধরনের কম্পোজিশনে হয় তবে কিন্তু তার কার্যক্ষমতা একই, নাহলে কিন্তু প্রত্যেকটি কীটনাশক থেকে আলাদা। গাছে মূলত পিঁপড়ার আক্রমণ, বিভিন্ন ধরনের সাদামাছির আক্রমণ, বিভিন্ন ধরনের পাতা খাওয়া রোগের আক্রমণজনিত কারণে আপনি হামলা ব্যবহার করতে পারেন। 525-50 এটি ব্যবহার করলে অত্যন্ত ভালো মাপের কাজ হয়। এবং পাশাপাশি আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ওস্তাদ, যেটি ছাদ বাগানে গাছেদের জন্য বা কৃষিক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাদ বাগানে লেবু গাছের পাশাপাশি অন্য সমস্ত গাছের জন্য আপনি ডাইমার্টের 30% কম্পোজিশনে এই যে রোগো প্লাস বা রোগো 30 এটি ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো কাজ হয়। এবং এরপরে আপনি যেটি ব্যবহার করতে পারেন অত্যন্ত উন্নত মানের, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কীটনাশক, সেটি আর কিছু নয়, সেটা হচ্ছে প্রোফেক্স সুপার। ফ্রেন্ডস, এই প্রোফেক্স সুপার ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছের পাশাপাশি প্রত্যেকটি গাছকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এই প্রোফেক্স সুপার এমন একটি কীটনাশক যেটি পাতার উপরের দিকে স্প্রে করলে পাতার নিচের দিকে থাকা, লুকিয়ে থাকা সমগ্র কীটপতঙ্গতে ধরে ধরে মেরে দেয়। তাই আপনি আপনার ছাদ বাগানের সমস্ত গাছদের জন্য, অর্থাৎ ছাদ বাগানীদের জন্য মূলত এই 4টি ধরনের ঔষধ আপনি ব্যবহার করলে আপনি খুব সুন্দর ফল পাবেন। এছাড়া ইমিডাক্লোপিড গ্রুপের যে বিভিন্ন ধরনের কীটনাশক আছে আপনি নিতে পারেন। আমি ভিডিওর শুরুতেই বলেছি আমি যেগুলো মূলত ব্যবহার করি সেইগুলো আপনাদের সাজেস্ট করব। ফ্রেন্ডস, এরপর আসি গাছে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে। গাছের ফাঙ্গাস কীটপতঙ্গর পাশাপাশি অত্যন্ত মারাত্মক একটি জিনিস, আর এই ফাঙ্গাসের আক্রমণজনিত কারণ প্রতিহত করার জন্য আপনাকে কয়েকটি ফাঙ্গিসাইড মূলত রাখতেই হবে বাড়িতে। এই কয়েকটি ফাঙ্গিসাইডের মধ্যে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্প্রিং ফাঙ্গিসাইড, এর মধ্যে যেটি ব্যবহার করি আরেকটি হচ্ছে M45, এর মধ্যে অপর একটি অত্যন্ত উন্নত মানের ফাঙ্গিসাইড সেটা হচ্ছে অ্যামিস্টার টপ, এবং পাশাপাশি আরেকটি ফাঙ্গিসাইড সেটি হচ্ছে সাব ফাঙ্গিসাইড। এর পাশাপাশি আমি আরেকটি যে ফাঙ্গিসাইড ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড, যেটি একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড, যেটি আমার কাছে আছে।
তো মূলত এই কটি ফাঙ্গিসাইড আপনি আপনার ছাদ বাগানে রাখলে সমস্ত গাছের জন্য ঘুরিয়ে ফুরিয়ে স্প্রে করতে পারেন। কেন সবকটি ফাঙ্গিসাইড আপনার রাখতে হবে ফ্রেন্ডস বলি, আপনি প্রতিদিন ডাল দিয়ে ভাত খাচ্ছেন, প্রতিদিন ডাল দিয়ে ভাত খেতে যেমন আপনার ভালো লাগে না, তেমনি একটি ফাঙ্গিসাইড প্রতিদিন ব্যবহার করলে বা প্রতিবার ব্যবহার করলে কীটপতঙ্গরা আর গ্রাহ্য করে না, ফাঙ্গাসরা আর গ্রাহ্য করে না। তাই তাদেরকে গ্রাহ্য করার জন্য আপনাকে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড বা নর্মাল যে ফাঙ্গিসাইডগুলো আছে সেই ফাঙ্গিসাইডগুলো ঘুরিয়ে ফুরিয়ে ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, তাহলে ফাঙ্গাসগুলো বুঝে উঠতে পারবে না যে কোন ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করছেন, সেগুলোকে নেওয়ার ক্ষমতা তাদের থাকবে না এবং প্রতিহত করার ক্ষমতা তারা হারিয়ে ফেলবে। ফলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবে ছাদ বাগানের লেবু গাছ থেকে শুরু করে সমগ্র গাছ। তাই আপনি যে ফাঙ্গিসাইডগুলো মূলত ব্যবহার করবেন সেটি হচ্ছে M45, অ্যামিস্টার টপ, স্প্রিং, সাব এবং অ্যান্ট্রাকল। এইগুলো আপনার কাছে অবশ্যই রাখা প্রয়োজন। এর পাশাপাশি আরও অনেক উন্নত দামের ফাঙ্গিসাইড আছে যেগুলো অত্যন্ত কস্ট এবং ব্যয়বহুল। তাই আমি যে ফাঙ্গিসাইডগুলো ছাদ বাগানে ব্যবহার করি সেগুলো আপনাদের সঙ্গে ব্যবহার বললাম। এরপরে আপনার গাছ রোপণ করার 2 থেকে 3 মাস পরে আপনাকে প্রতি মাসে অল্প করে 1 চামচ করে অর্থাৎ 1 গ্রাম 2 গ্রাম করে আপনাকে টিএসপি বা এসএসপি দিতে হবে। টিএসপি বা এসএসপি কি? টিএসপি হচ্ছে ট্রিপল সুপার ফসফেট আর এসএসপি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। ফসফেটের কাজ কি? এই ফসফেট হচ্ছে গাছের শিকড়কে বাড়িয়ে তোলা, গাছের শিকড়কে সুস্থ সবল করে তোলা, পাশাপাশি গাছের শিকড়কে মজবুত করে তুলতে সাহায্য করে এই টিএসপি বা এসএসপি। তাই এই টিএসপি বা এসএসপি প্রতি মাসে একবার করে অর্থাৎ 1 চামচ করে 1 গ্রাম বা 2 গ্রাম করে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছে দিলে খুব ভালো কাজ পাবেন। ফ্রেন্ডস, এবার আসি একটি জিনিস, আপনি সারা বছর আপনার ছাদ বাগানকে পরিচর্যা করলেন, সারা বছর আপনি মোটামুটি ছাদ বাগানকে পরিচর্যা করে গেলেন, কিন্তু বছরের শেষে অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডের পরে দেখলেন আপনার কাছে ফুল বা ফল আসলো না, আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়লেন, আপনি কি করবেন আপনি বুঝে উঠতে পারলেন না। সেই সময় আপনি আবার ছাদ বাগান করে দেওয়ার ছেড়ে দেওয়ার একটা মানসিকতা নিচ্ছেন। তো ফ্রেন্ডস, আমি বলবো যে কয়টি আমি এই সময় গাছের কয়েকটি ভিটামিন বলুন বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা পিজিআর বলুন দেখালাম কয়েকক্ষণ আগে, তো সেইগুলো অবশ্যই রাখবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানে সঠিক সময়ে ফুল ফল না আসলে আপনি যেটি করবেন সেটি হলো এই পিজিআরগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে। আর এই পিজিআরের মধ্যে মূলত আমার কাছে বর্তমান 3টি আছে, কিন্তু আরও একটি পিজিআর কথা আপনাদের বলবো যেটি আপনার স্ক্রিনে দেখতে পাবেন। ফ্রেন্ডস, এই পিজিআরের মধ্যে প্রথম যে পিজিআরটি সেটি হচ্ছে এই মিরাকুলান। এই মিরাকুলান গাছের প্রচুর পরিমাণ ফুল ফল আনতে সাহায্য করে। এই মিরাকুলান গাছে প্রচুর পরিমাণ গ্রোথ, পাশাপাশি গ্রোথকে স্থিমিত করে দিয়ে গাছে ফুল ফল আনতে সাহায্য করে। এর পাশাপাশি যেটি আছে সেটি হচ্ছে এই বুস্টার 2। এই বুস্টারটিও ছাদ বাগানে অত্যন্ত জনপ্রিয়, প্রচুর ফুল ফল আনতে, গাছের প্রচুর পরিমাণ ফলের আকার আকৃতি, প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং আনতে বুস্টার 2 ব্যবহার করা হয়। এর পাশাপাশি আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে প্ল্যানোফিক্স, অত্যন্ত উন্নত মানের একটি পিজিআর, যে পিজিআরটি আপনারা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি পিজিআরের ব্যবহার বিধি, প্রত্যেকটি পিজিআরের কেমন করে ব্যবহার করতে হবে অবশ্যই জেনে নিয়ে প্রয়োগ করবেন। আপনি যদি বুস্টার 2 ব্যবহার করেন প্রতি লিটার জলে 1 ফোঁটা, আপনার যদি মিরাকুলান ব্যবহার করেন প্রতি লিটার জলে 20 থেকে 22 ফোঁটা, আপনার যদি প্ল্যানোফিক্স ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 5 থেকে 7 ফোঁটা। ফ্রেন্ডস, এরপরে আপনারা যারা ছাদ বাগানকে সম্পূর্ণ জৈবিক রাখতে চান, অর্থাৎ জৈবিক পদ্ধতিতে আপনার ছাদ বাগানকে তৈরি করতে চান, তার জন্য ওই পিজিআর ব্যবহার না করে আপনি এই সাগরিকা ব্যবহার করতে পারেন। এই সাগরিকাটির কি? এই সাগরিকাটি হলো এমন একটি পিজিআর যেটি সমুদ্র শৈবালের দেহাংশ থেকে তৈরি। এটি গাছের ফুল ফল আনা যেমন বৃদ্ধি করে, পাশাপাশি গাছের গ্রোথ বৃদ্ধি করে এটি ব্যবহার করে। তাই আপনারা যারা জৈবিকভাবে গাছে পিজিআর ব্যবহার করতে চান, জৈবিকভাবে গাছে সমগ্র তথ্য আনতে চান, তাহলে অবশ্যই এই পিজিআরটি ব্যবহার করবেন। এই পিজিআরটি ব্যবহার করলে আপনার আর কোনো রাসায়নিক পিজিআর ব্যবহার করার প্রয়োজন হয় না। এই রাসায়নিক পিজিআরটি ব্যবহার করলে আপনার গাছে অনেক সময় কম বেশি হলে অনেক ধরনের ক্ষতি হতে পারে। তাই আপনারা যারা নতুন ছাদ বাগানি আছে তাদেরকে আমি একটা কথাই বলবো, তারা হচ্ছে এই সাগরিকা ব্যবহার করবেন। এই সাগরিকাটি অত্যন্ত জৈবিক, আপনার কম বেশি হলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তাই আপনি এই ধরনের পিজিআর ব্যবহার করুন নতুন ছাদ বাগানিদের জন্য। লেবু থেকে শুরু করে ছাদ বাগানের
লেবু থেকে শুরু করে ছাদ বাগানের সমস্ত গাছদের জন্য যে সমস্ত পরিচর্যা করার কথা বললাম এবং যে সমস্ত তথ্য আমি আপনাদের দিলাম, পাশাপাশি যে সমস্ত কীটনাশক, রাসায়নিক সার, জৈব সার সমস্ত কিছু করার কথা বললাম, আপনারা যদি সমস্ত সারগুলো একটাভাবে, কীটনাশকগুলো একটাভাবে আপনাদের কাছে রাখতে পারেন, তাহলে অত্যন্ত ভালো মানের কাজ হবে। পাশাপাশি ফ্রেন্ডস, আমি আরও একটা কথা বলবো, আরও একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কথা আমি ভুলে গেছি, সেটি হচ্ছে অ্যান্ট্রাকল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুণগত মানসম্পন্ন একটি ফাঙ্গিসাইড, যেটি কন্টাক্ট ফাঙ্গিসাইড। আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছের ক্ষেত্রে সুরক্ষা বলয় প্রদান করতে এটি স্থায়ীভাবে কাজ করে, তাই আপনারা অ্যান্ট্রাকলও পাশাপাশি ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করবেন। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিও থেকে যেসব তথ্য জানতে পারলেন, বিশেষ করে নতুন ছাদ বাগানি বন্ধুরা কী কীটনাশক ব্যবহার করবেন, কী ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, কী জৈব সার ব্যবহার করবেন, পাশাপাশি কত মাত্রায় ব্যবহার করবেন, সমস্ত কিছু আমি আমার মতো করে বলে দিলাম। আপনারা অনেকে আমার সঙ্গে একমত না হতেও পারেন, আমার থেকে অনেক অভিজ্ঞ এবং বিজ্ঞ মানুষরা আমার সাবস্ক্রাইবার বন্ধু হয়ে আছেন, তাই আমার সঙ্গে যারা সহমত হবেন বা আমার সঙ্গে যারা সহমত হবেন না, আপনারা আমাকে উৎসাহ দেবেন বা কোনো কিছু ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আপনাদের মতামত পেলে আমি অত্যন্ত আগ্রহী হব নতুন তথ্য নিয়ে ভিডিও বানাতে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে নতুন ছাদ বাগানি বন্ধুরা যদি উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। এবং ফ্রেন্ডস, ভিডিও শেষে আমি সমগ্র আমার দর্শক বন্ধু, শ্রোতা বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ পারিপার্শ্বিক থেকে বিভিন্ন ধরনের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন হয়তো, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। ফ্রেন্ডস, এমন একটি জায়গায় আমি ভিডিওটি করছি যেটি পারিপার্শ্বিক থেকে অনেক সাউন্ড আসছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জন্য অনেক উপকৃত তথ্য আজকের ভিডিওতে আছে, তাই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।